অনেক কিছু পিসিওর সাথে রিলেটেড। আমি কিন্তু তোমাদেরকে পিসিও পড়ানোর সময় অনেকগুলো পড়ায় ফেলছি, কারণ পিসিওতে এন্ড্রোজেন এক্সেস এগুলা কিন্তু প্যাথোলজি মেকানিজম নিয়ে আমরা অনেকটা আলোচনা করছি, ঘুরে ফিরে একই জিনিস আসবে এখানে। কাজেই তোমাদের জন্য এটা যেটুকু দরকার আমি ওইটুকুই বলবো, এক্সেস করার দরকার নাই। এগুলা সব হলো রিটেন আর ভাইভা, এটা কিন্তু তোমার লং কেসের কোনো বিষয় নাই, এগুলা রিটেনে আর ভাইভাতে কোশ্চেন হবে এখান থেকে। হার্সুটিজম, এটার ডেফিনেশনটা কি? এক্সেসিভ গ্রোথ অফ এন্ড্রোজেন ডিপেন্ডেন্ট সেক্সুয়াল হেয়ার। দেখো এখানে একটা টার্ম আছে এন্ড্রোজেন ডিপেন্ডেন্ট। এই হেয়ার ডেভেলপমেন্ট হতে হলে এন্ড্রোজেন লাগবে, কাজে এন্ড্রোজেন ছাড়া অন্য কোনো হরমোন দিয়ে এই হেয়ার গুলা ডেভেলপমেন্ট হয় না। তাহলে এক্সেসিভ গ্রোথ অফ এন্ড্রোজেন ডিপেন্ডেন্ট সেক্সুয়াল হেয়ার, দ্যাট ইজ টার্মিনাল। এখানে দেখো in the facial and central part of the body that is a female. হেয়ারের কতগুলা টাইপ আছে পরে আমরা আসবো স্লাইডে, কিন্তু ডেফিনিশনটা তোমাদের এটা ছাড়া মুখস্থ করতে হবে। হার্সুটিজমের ডেফিনিশন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তাহলে এক্সেসিভ গ্রোথ অফ এন্ড্রোজেন ডিপেন্ডেন্ট সেক্সুয়াল হেয়ার in face and central part of the body. এখানে দেখো মেল প্যাটার্ন, এমটা পড়ে নাই, এমটা ওমিট হয়ে গেছে। মেল প্যাটার্ন that is a women, this is called hirsutism. আসো বিরিলিজম, হার্সুটিজম এন্ড বিরিলিজম এই দুটো টার্ম মুখস্থ করতে হবে। বিরিলিজম কি? it is defined as some of the following features. এক নাম্বার হলো ডিপেনিং অফ দ্য বয়েজ, বয়েসটা অনেক ডিপেন্ড হয়ে যাবে, মেল প্যাটার্ন হয়ে যাবে। টেম্পোরাল বেল্ডিং, এমিনোরিয়া, ইনক্রিজ মাসেল মাস এন্ড ব্রেস্ট অ্যাট্রফি। মেইলের যে ফিচার গুলো আছে এগুলো সবই হলো মেল ফিচার। যদি কোনো ফিমেলের এই ফিচার গুলা পাওয়া যায়, দিস ইজ দ্য ফিচার অফ বিরিলিজম। এইটা কখন হয়? এটা হয় সাধারণত দেখা যায় যে যদি এটা সিভিয়ার ফর্ম অফ হার্সুটিজম, এখানে এক্সেস এন্ড্রোজেন অনেক বেশি যদি থাকে সেই ক্ষেত্রে হয়। আমরা সাধারণত দেখি প্যাথোলজিক্যাল ডিজিজ লাইক টিউমার অফ দ্য ওভারি অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এই টাইপের ডিজিজে যেখান থেকে এন্ড্রোজেন খুব বেশি আসে সেই কন্ডিশন গুলাতে বিরিলিজমের ফিচার আসে। তাহলে হার্সুটিজমটা কিন্তু মাইল্ড ফর্ম, বিরিলিজম হচ্ছে সিভিয়ার ফর্ম অফ হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া। এখানে যে প্যাটার্ন গুলা যে চেঞ্জ গুলা আসে, দিস ইজ ইরিভার্সিবল চেঞ্জ। আসো এন্ড্রোজেন, এটার মেইন প্যাথোলজি হলো এন্ড্রোজেন, এক্সেস এন্ড্রোজেন। তাহলে এন্ড্রোজেন কি কি আছে দেখো, একটা ফিমেলে কি কি এন্ড্রোজেন থাকে নামগুলা দেখো। ডিহাইড্রো ইপি এন্ডোস্টেরন সালফেট, ডিহাইড্রো ইপি এন্ডোস্টেরন, আরেকটা হলো টেস্টোস্টেরন আর ডাইহাইড্রোটেস্টোস্টেরন। আমরা সাধারণত এই চার ফর্মে এন্ড্রোজেন গুলা পাই। তার মধ্যে এন্ড্রোজেনিক অ্যাক্টিভিটির জন্য দায়ী হলো টেস্টোস্টেরন আর ডাইহাইড্রোটেস্টোস্টেরন। উপরের দুইটা কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে টেস্টোস্টেরন এন্ড ডিএসটি তে কনভার্ট হয়ে যায়, ওরা সরাসরি এন্ড্রোজেনিক ইফেক্টটা দেখাতে পারে না। এন্ড্রোজেনিক ইফেক্টটা হয় হচ্ছে টেস্টোস্টেরন আর ডিএসটির মাধ্যমে। বাকি যে দুইটা দেখতেছো ডাইহাইড্রোইপিএন্ডোস্টেরন এন্ড ডিহাইড্রোইপিএন্ডোস্টেরন সালফেট, এই দুইটা আলটিমেটলি কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে যায় টেস্টোস্টেরন এন্ড ডিএসটি তে। আমরা কিন্তু ডেফিনিশনে পড়ছিলাম যে এক্সেসিভ গ্রোথ অফ এন্ড্রোজেন ডিপেন্ডেন্ট সেক্সুয়াল হেয়ার। এখানে দেখো, এখানে তোমাদের একটা জিনিস জানা লাগবে, সেখানে হচ্ছে হেয়ারের কিন্তু তিনটা টাইপ আছে, বিলাস হেয়ার, টার্মিনাল হেয়ার এন্ড সেক্সুয়াল হেয়ার। সেক্সুয়াল হেয়ার গুলা সাধারণত দেখা যাচ্ছে এই হেয়ার গুলা টার্মিনাল হেয়ার, বাট দে আর সেন্সিটিভ টু এন্ড্রোজেন। আর এটা মিড লাইন অফ দ্য বডিতে থাকে। সাধারণত দেখা যায় যে আপার লিপ, চিন, চেস্ট, পিবিক হেয়ার, তারপর হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে, এই জিনিসগুলা যে পার্ট গুলা এগুলাতে বেশি হয়। বাকি দুইটা টাইপ তোমাদের না জানলেও হবে। সেক্সুয়াল হেয়ারের প্যাটার্নটা তোমরা জেনে নিবা, কারণ হেয়ারের তিনটা টাইপের মধ্যেই এই হেয়ার প্যাটার্নটা এন্ড্রোজেন ডিপেন্ডেন্ট, এদের ডেভেলপমেন্টের জন্য এন্ড্রোজেন লাগবে এবং এদের ক্রাইটেরিয়া হলো এরা সাধারণত মিড লাইন বডি গুলাতে থাকে আর অনেকটা মেল প্যাটার্ন এবং হেয়ার গুলা হয় কোর্স। ফেজ অফ হেয়ার গ্রোথ এটাও লাগবে না, এটা আমরা পরবর্তীতে এত ডিটেলসে যাব না, যেটুকু দরকার সেটুকু দেখো।
প্যাথোফিজিওলজি অফ হার্সুটিজম, এই হেয়ার বেশি হওয়ার কারণ কি? গ্রোথের অ্যান্ড্রোজেন এক্সেস ছাড়া আর কি কি হইতে পারে? দেখো এখানে কি কি প্যাথোলজি কাজ করে। increased concentration of serum androgen, especially আমি আগেই বলছি testosterone and DHT. These two hormones are responsible. Another pathology হচ্ছে decreased sex hormone binding globulin. Sex hormone binding globulin এর সাথে সাধারণত testosterone bind করে থাকে. If this binding globulin is decreased, there is increased free testosterone. So there is increased activity of the testosterone. Third pathology, increased responsiveness of target organ to normal circulating androgen. আরেকটা হচ্ছে হয়তো তোমার এন্ড্রোজেন বেশি না, এন্ড্রোজেন নরমাল, কিন্তু তোমার যে টার্গেট অর্গান আছে, হেয়ার ফলিকেল, they are hyper responsive, they are sensitive to this circulating androgen. Fourth one, increased activity of 5-alpha reductase. This is the enzyme which is responsible for conversion of testosterone to dihydrotestosterone in skin and hair follicle. এই এনজাইম যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে টেস্টোস্টেরন ডিএসটি তে কনভার্ট হতে পারবে না। ডিএসটি তে যদি কনভার্ট না হয় তাহলে কিন্তু স্কিন এন্ড হেয়ার ফলিকলের গ্রোথ হবে না, কারণ টেস্টোস্টেরন must be convert to dihydrotestosterone by an enzyme. This enzyme is called 5-alpha reductase enzyme. তাহলে প্যাথোলজি হলো চারটা। একটা হলো যদি সিরাম এন্ড্রোজেন লেভেল বেড়ে যায়, 2 নাম্বার হলো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন যদি কমে যায়, 3 নাম্বার নরমাল এন্ড্রোজেন বাট হেয়ার ফলিকল মোর সেনসিটিভ টু দিস এন্ড্রোজেন, 5th increased 5-alpha reductase enzyme activity which convert testosterone to DHT and which stimulate the hair follicle. আসো এবার প্যাথোলজিতে, কেন হার্সিটিজম ডেভেলপ করে, প্যাথোলজি কি, এই এন্ড্রোজেন কোথা কোথা থেকে আসে, এন্ড্রোজেন আসার সোর্স কি কি? দেখো একটা হচ্ছে ওভারিয়ান, আমরা কিন্তু আগে আলোচনা করছি পিসিওতে, যদি পিসিও পেশেন্ট হয়, পিসিও পেশেন্টের কোথা থেকে আসবে বলো দেখি, কোথা থেকে আসবে পিসিও পেশেন্টদের এন্ড্রোজেন কোথা থেকে আসে? ওভারি থেকে ম্যাম, থিকার সেল থেকে ম্যাম, থিকার সেল থেকে। গুড, তাহলে ওভারিতে দেখো থিকার সেল থেকে আসে, স্ট্রোমা থেকে আসে, তাহলে ওভারি থেকে তোমার আসতে পারে গেলে একটা পিসিওতে। আরেকটা কি, পিসিও না কিন্তু সার্টরি লিডিক সেল টিউমার, এই টিউমারটাতে হলে সাধারণত দেখা যায় টেস্টোস্টেরন আসে, কারণ লিডিক সেল সিক্রেট করে লুটিনাইজিং হরমোন, এই লুটিনাইজিং হরমোন থিকার সেলকে স্টিমুলেট করে এন্ড্রোজেন বাড়ায়। সো সার্টরি লিডিক সেল টিউমার অ্যানাদার ওয়ান, থাইলাস সেল টিউমার, লাইপয়েড সেল টিউমার, নিচে দেখো দেওয়া আছে স্টোমাল, হাইপারথিকোসিস, লুটিওমা প্রেগন্যান্সি। তাহলে ওভারিতে এই 5টা কন্ডিশনে এন্ড্রোজেন লেভেল বেড়ে যায়, কিন্তু মোস্ট কমন ওয়ান আগেই তোমাকে বলতে হবে, মোস্ট কমন ওয়ান হলো পিসিওসি। পিসিওএস হলো 1 নাম্বার, দেন সার্টরি লিডিক সেল টিউমার, থাইলাস সেল টিউমার, লাইপয়েড সেল টিউমার, স্ট্রোমাল, হাইপারথিকোসিস আর লুটিওমা প্রেগন্যান্সি। আসো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, আমরা জানি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এন্ড্রোজেন সিক্রেট করে রেটিকুলারির আর ভেসিকুলারটা এই দুইটা লেয়ার থেকে। তাহলে দেখো অ্যাড্রেনালে কি ডিজিজ হলে এখান থেকে বেশি বেশি আসবে, একটা হচ্ছে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, আর একটা হচ্ছে অ্যাড্রেনাল টিউমার, অ্যানাদার ওয়ান কুশিং সিনড্রোম। আসো নেক্সট ওবিসিটি। ওবিসিটি কিন্তু আমরা পিসিওডিতে আলোচনা করছি আগেই, ওবিসিটি একটা ইটসেলফ ওন এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, কারণ ওবিসিটি যেখানে থাকবে সেখানে সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এন্ড হাইপার ইনসুলিন থাকে। তাহলে এই হাইপার ইনসুলিনেমিয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দুটাই কি করে, দুটাই এন্ড্রোজেন প্রোডাকশন বাড়ায়। আমরা আগে দেখছি পিসিওতে কিভাবে বাড়ায়, একটা হচ্ছে ডাইরেক্ট থিকার সেলকে স্টিমুলেট করে, আরেকটা হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনটাকে কমায় দেয়, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরটাকে রিলিজ করে। এই 3টা ওয়েতে দেখা যায় যে ওবিসিটির মাধ্যমে এন্ড্রোজেনটা বাড়তে থাকে। আর এই ওবিসিটি সাধারণত দেখা যায় যে এটা অ্যান্ড্রয়েড ওবিসিটি, অ্যান্ড্রয়েড মিন মেল প্যাটার্ন। সাধারণত ফিমেলে কি হয়, ফ্যাট ডিপোজিশনটা হয় গ্লুটিয়াল রিজনে ইউজুয়ালি এন্ড ব্রেস্ট, কিন্তু যদি তা না হয়ে দেখা যায় যে ফ্যাটটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে মেল প্যাটার্নে, সাধারণত লোয়ার অ্যাবডোমেন, তারপর ট্রাঙ্কে, এইসব রিজনে যদি হয় তাহলে এটাকে বলা হয় অ্যান্ড্রয়েড ওবিসিটি।
This android obesity related with insulin resistance and hyperinsulinemia. So এই দুই কন্ডিশনে তার এন্ড্রোজেন বাড়বে। এই যে ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যারেন সিনড্রোম এটা আমরা পিসিওএস এতে আলোচনা করছি, হ্যারেন সিনড্রোমটা। Another next pathology pituitary tumor. Pituitary tumor কি হতে পারে যদি excess ACTH secretion হয়, adrenocorticotropic হরমোন। আর যেখানে ACTH secretion হবে সেখানে কিন্তু গ্রোথ হরমোন এক্সেস হবে। তাহলে পিটুইটারি টিউমার হলে হবে ইডিওপ্যাথিক। আরেকটা হচ্ছে যে কোনো এন্ড্রোজেন বেশি না, নরমাল এন্ড্রোজেন, বাট তোমার টার্গেট টিস্যু পিএসইউ মানে পাইলোসিবাসিয়াস ইউনিট, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে সিবাসিয়াস গ্ল্যান্ড এন্ড হেয়ার ফলিকল, এই দুইটা কি একসাথে পাইলোসিবাসিয়াস ইউনিট বলে। দিস unit responsible to androgen, normal circulatory androgen, due to increased sensitivity of this পাইলোসিবাসিয়াস ইউনিট। এটা ইডিওপ্যাথিক। তাহলে আমরা পেলাম কি, একটা পোর্শন হচ্ছে তার ইডিওপ্যাথিক, আরেকটা পোর্শনে ওভারিয়ান প্যাথোলজি, অ্যাড্রেনাল প্যাথোলজি, ওবেসিটি এন্ড পিটুইটারি। এই চারটা, বাকি এই চারটা দিয়ে মোটামুটি তার অ্যান্ড্রোজেন গুলা আসতেছে। আচ্ছা, ডায়াগনোসিস করতে গেলে আমাদের কি খেয়াল করতে হবে? হার্সুটিজম তো দেখা যায়, চোখেই দেখতে পাবা। পেশেন্টের দেখবা এখানে মুখের মধ্যে, তারপরে হচ্ছে তার আপার লিপে, তুমি যদি এক্সামিনেশন করো বডিতেও দেখবা। কিন্তু এটা হিস্ট্রি নিতে গেলে তোমাকে একটু খেয়াল করে নিতে হবে। কারো দেখা যায় মাইল্ড আছে, কারো দেখা যায় সিভিয়ার আছে, এটার সাথে বিরিলিজমের ফিচার আছে কিনা এগুলা খেয়াল করতে হবে। তাহলে হিস্ট্রিতে কি করতে হবে? অনসেট এন্ড ডিউরেশন। অনসেট গুরুত্বপূর্ণ কেন? আমরা জানি যে কিছু টিউমার কন্ডিশনেও হার্সুটিজম হয়, যেমন ওভারিয়ান টিউমার, অ্যাড্রেনাল টিউমার, একটু আগে আমরা প্যাথোলজি গুলা পড়ছি। তাহলে কোনো টিউমারের যখন ডেভেলপমেন্ট হয় সেখানে অনসেটটা হবে র্যাপিড, ডিউরেশনটা হবে শর্ট। আর সাপোজ ধরো পিসিওএস এর কারণে যদি হার্সুটিজম হয়, তার অনসেটটা অত র্যাপিড হবে না, তার ডিউরেশনটা হবে প্রলং, আস্তে 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 তার অ্যাপিয়ার করতেছে। কাজে অনসেট ও ডিউরেশনের হিস্ট্রি নিতে হবে, কবে থেকে সে দেখতেছে, কি খুব অল্প সময়ের মধ্যে এটা গ্রো করে যাচ্ছে কিনা। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, হাইপার এন্ড্রোজেন বা হার্সুটিজম বলো আর পিসিও বলো, প্রতিটা কন্ডিশনেই কিন্তু মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি এটার সাথে রিলেটেড। যতগুলো প্যাথোলজি দেখছো প্রত্যেকটাতেই তার মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি হয়। তাহলে এখানে অ্যানোবুলেশন আছে কিনা, এমিনোরিয়া আছে কিনা, অলিগোমেনোরিয়া আছে কিনা, তার কোনো মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স আছে কিনা, এটা ক্লারিফাই করতে হবে হিস্ট্রি থেকে। ফ্যামিলি হিস্ট্রি, আচ্ছা আমি আরেকটা কথা বলি নাই, কিছু ড্রাগ আছে প্যাথোলজির মধ্যে, মনে হয় এটা বাদ পড়ে গেছে। কিছু ড্রাগ আছে আইট্রোজেনিক, যেটা আমরা কিছু দেখি যে কিছু অ্যানাবলিক হরমোন, তারপরে কিছু ড্রাগ আছে, সেই ড্রাগ গুলা খেলে কিন্তু আইট্রোজেনিক্যালি অনেকের হার্সুটিজম ডেভেলপ করে। কাজে এই যে এখানে একটা টার্ম আছে ড্রাগ হিস্ট্রি, কোনো পেশেন্ট যদি এই ধরনের কোনো ড্রাগ নেয় তাহলে কিন্তু হার্সুটিজম হইতে পারে যদি লং ডিউরেশনে নেয়। কাজে সে কোনো ড্রাগ খায় কিনা এই টাইপের তোমাকে জিজ্ঞাসা করতে হবে, বিশেষ করে হরমোন জাতীয় কোনো ড্রাগ। ফ্যামিলি হিস্ট্রিতে আর কারো আছে কিনা, কারণ আমরা জানি পিসিও ফ্যামিলিতে রান করে। তারপরে এই যে অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এগুলো কিন্তু হেরিডিটারি। কাজে ফ্যামিলিতে আর কারো আছে কিনা এটা সার্চ করতে হবে। যখন একটা পেশেন্ট এগুলো নিয়ে আসবে তখন এই জিনিসগুলো সার্চ করা লাগবে। এক্সামিনেশন, জেনারেল এক্সামে কি দেখবা? জেনারেল এক্সামে পেশেন্টের হেয়ার তার যে ইয়েগুলা হার্সুটিজম ছাড়াও বিরিলিজমের ফিচার আছে কিনা। আমি কিন্তু বিরিলিজমের ফিচার তোমাদেরকে আগে বলছি, যে তার মাথার মধ্যে দেখো টেম্পোরাল বেল্ডিং থাকবে, গলার ভয়েসটা থাকবে অনেক ডিপ ছেলেদের মতো, তারপর তার ট্রাঙ্ক, এগুলো মেইল প্যাটার্ন, ট্রাঙ্ক এবং মাসেল বাল্ব এগুলা থাকবে। তাই এটা দেখা লাগবে তার বিরিলিজমের কোনো ফিচার আছে কিনা। থাইরয়েড ডিজিজ, সাধারণত দেখা যায় এদের সাথে থাইরয়েড হরমোন অ্যাবনরমালিটি থাকে। কাজেই এক্সামিনেশনে, জেনারেল এক্সামিনেশনে তার থাইরয়েড গ্ল্যান্ড ইনলার্জ কিনা। কুশিং সিনড্রোম কিভাবে বুঝবা? সাধারণত দেখা যায় যে এই হিস্ট্রি ছাড়াও পেশেন্টের মুন ফেস থাকে, পেটের মধ্যে যদি দেখো স্ট্রায়া থাকবে, পেশেন্টটা অনেক পেটি থাকবে, সেন্টিপিটাল ওবেসিটি মানে অ্যান্ড্রয়েড ওবেসিটি, লোয়ার অ্যাবডোমেনে তার ওবেস থাকবে অনেক, এবং সেখানে স্ট্রায়া থাকবে। সাইন অফ ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন কিন্তু আমরা আগে আলোচনা করছি। পেশেন্টের অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স থাকে, এই যে তার এক্সিলা, তারপর নেপ অফ নেক, এই রিজন গুলাতে দেখবা
তার একটু স্কিন চেঞ্জ থাকে, স্কিনটা পিগমেন্টেড থাকে। কাজে এই জিনিসগুলো এক্সামিনেশনে সার্চ করা লাগবে। এটা হলো জেনারেল এক্সামে। ব্রেস্ট এক্সাম করতে হবে কেন? ব্রেস্ট এক্সামে দেখো, আমরা পিসিওর অ্যাবনরমালিটি প্যাথোলজি যখন আলোচনা করছিলাম, ওখানে কিন্তু আমরা বলছিলাম যে কোলেস্ট্রিন হাইপার, মনে আছে কিনা, মেটাবলিক অল্টারেশনের দুটো জিনিস বলছিলাম, হাইপার ইনসুলিনেমিয়া, অ্যানাদার ওয়ান হাইপার কোলেস্টেরিনেমিয়া। খেয়াল আছে? জি ম্যাম। তো কোলেস্ট্রিন কিন্তু বাড়ে, এন্ড্রোজেনের সাথে সাথে তার কোলেস্ট্রিন হরমোনটাও বাড়ে। তাহলে কোলেস্ট্রিন বাড়লে কিন্তু গ্যালাক্টোরিয়া হয়, কারণ কোলেস্ট্রিন হরমোনটা রেসপন্সিবল ফর মিল্ক সিক্রেশন। যে ব্রেস্ট এক্সাম করে দেখতে হবে যে এর কোনো গ্যালাক্টোরিয়া আছে কিনা। পেলভিক এক্সামিনেশন দরকার কেন? যদি ওভারিয়ান টিউমারের জন্য তোমার এই হার্সুটিজম বা বিরিলিজম হয়ে থাকে, তাহলে পেটে কোনো মাস পাও কিনা। মাস থাকলে তোমাকে সার্চ করতে হবে যে এটা কি ওভারিয়ান টিউমার নাকি অ্যাড্রেনাল টিউমার, তাহলে তোমাকে ইনভেস্টিগেশন করে সেটা ক্লারিফাই করতে হবে। তাহলে দেখো, এক্সামিনেশনে আমরা তার এতগুলা জিনিস খেয়াল করে আসতে হবে। আসে ইনভেস্টিগেশন, স্পেসিফিক্যালি কিছু ইনভেস্টিগেশন করতে হয়, কিন্তু এটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু কোজ। তুমি যখন পেশেন্টকে হিস্ট্রি নিবা, এক্সামিনেশন করবা, তখন তোমার মাথায় কিন্তু একটা ডিজিজ দ্বারা হয়ে যাবে যে এই পেশেন্টের কি হইতে পারে এটা, এবং এইটা দিদি আর কি কি এই লাইনে হইতে পারে, সবগুলা মাথায় নিয়েই তোমাকে ইনভেস্টিগেশন দিতে হবে। তাহলে ইনভেস্টিগেশন ডিপেন্ড অ্যাকর্ডিং টু দা এটিওলজি। যদি পিসিও হয়, পিসিও পেশেন্টের সোনোগ্রাফি ছাড়া আমরা হরমোন কি করি, এলএইচএফএসএইচ, এছাড়া আরো হরমোন করি, যেমন এন্ড্রোজেন করি। এন্ড্রোজেনের মধ্যে এখানে টেস্টোস্টেরনটা দেখা যায় বাড়ে, বাকিগুলো বাড়ে, বাকিগুলো কম, কিন্তু টেস্টোস্টেরনটা এখানে একটু বেশি বাড়ে। আর আমরা কি করি, টিএসএইচ করি এখানে, কারণ পিসিও এর সাথে টিএসএইচ রিলেটেড থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে। আর কি করি, পোলেকটিন করি, কারণ পিসিও এর সাথে পোলেকটিন হরমোনও বেড়ে যায়। ঠিক আছে? এখানে এলএইচএফএইচ লেখার উদ্দেশ্য হলো স্পেসিফিক এই হরমোন রেশিওটা পিসিওতে অল্টার হয়, বাকিগুলো অন্যগুলাতেও হয়। থাইরয়েড, পোলেকটিন অন্যগুলাতেও কিন্তু অ্যাবনরমালিটি থাকে, কমনলি এই কন্ডিশন গুলাতে থাকে, কিন্তু এখানে যেগুলো মার্কার ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে স্পেসিফিক ফর দিস ডিজিজ। কারণ এলএইচ এফএসএইচ রেশিও অন্যগুলাতে অল্টার হবে না, এটা শুধু পিসিওতেই অল্টার হয়। এখানে এলএইচ বেড়ে যায়, এফএসএইচ সাধারণত কমে যায়। আসে কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লাসিয়া, এটা একটা প্যাথোলজি যেখানে হার্সুটিজম হয় কারণ এক্সেস এন্ড্রোজেনের জন্য। এখানে আমি কি দেখবো, কোন হরমোনটা অ্যাসেস করব? যদি 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন এই হরমোন এখানে বেড়ে যায়, কারণ কি? কারণ এই কনজেনিটাল এড্রেনাল, আমি এত প্যাথোলজিতে যাব না, তোমাদের এই লেভেলে এতগুলো মনেও রাখতে পারবে না, এত ডিটেইলস আমি যাব না, শুধু মনে রাখো কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লাসিয়াতে এই হরমোনটা আমরা করতে হবে। এই হরমোনটা যদি দেখা যায় 800-র উপরে, ন্যানোগ্রাম পার ডিএল এর উপরে আসে, তাহলে বুঝতে হবে তার এই ডিজিজ। আসো এন্ড্রোজেন সিক্রেটিং ওভারিয়ান টিউমার, ওভারিয়ান টিউমারে যদি তোমার হয়, তাহলে তুমি কি করবে, এখানে টেস্টোস্টেরন করতে হবে, টেস্টোস্টেরনটা এখানে অনেক বাড়বে। অ্যাড্রেনাল টিউমারের মার্কারটা কি? অ্যাড্রেনাল টিউমারের মার্কার হচ্ছে ডাইহাইড্রো ইপি এন্ডোস্টেরন সালফেট। অনেকগুলো এন্ড্রোজেন আছে, কিন্তু স্পেসিফিক এক একটা ডিজিজে এক একটা বাড়ে, সবগুলা কিন্তু বাড়ে না, অন্যগুলো হয়তো মাইনরলি বাড়বে, কিন্তু একটা মার্কার থাকে, যেমন এইটা সিগনিফিকেন্ট, এটা এত বেশি বাড়লে বুঝতে হবে তার এই ডিজিজ হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এটা মোর দেন 700 গ্রাম পার ডিএল থাকে। কুশিং সিনড্রোম, এখানে কি দেখতে হবে, এখানে আমাকে কর্টিসল লেভেল মেজার করতে হবে। কর্টিসল লেভেল তুমি যদি একে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করো, করার পরে এই লেভেলটা যদি মোর দেন 1.8 মাইক্রোগ্রাম পার এমএল হয়, তাহলে বুঝতে হবে এটা কুশিং সিনড্রোম। আমার এই লেভেলগুলো মনে রাখলে হবে, তোমাদের জাস্ট এই নামগুলো মনে রাখতে হবে যে কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লাসিয়া হলে আমি এই হরমোন দেখবো, ওভারিয়ান টিউমার যদি হয় সেজন্য আমি টেস্টোস্টেরন দেখবো, যদি অ্যাড্রেনাল টিউমারের জন্য হয় তাহলে আমি ডিএইচএস দেখবো, যদি কুশিং সিনড্রোম হয় তাহলে আমাকে কর্টিসল লেভেল দেখতে হবে। ক্লিয়ার? তোমাদের কি এইটুকু ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এটা কি ক্লিয়ার? ওকে। এটার বাইরে কিন্তু আমি বাকিগুলা লেখি নাই, এটার বাইরে কি আর কিছু লাগবে না? এটা তো হরমোন, এটার বাইরে তো লাগবে। এটার বাইরে তোমার সোনোগ্রাফি লাগবে, স্পেশালি টিডিএস সোনোগ্রাফি করতে হবে কেন? তোমার পিসিও ডায়াগনোসিসের জন্য লাগবে, ওভারিয়ান টিউমার ডায়াগনোসিসের জন্য লাগবে, অ্যাড্রেনাল টিউমার ডায়াগনোসিসের জন্য লাগবে। তাহলে তোমাকে আল্ট্রাসাউন্ড করতে হবে, স্পেশালি ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি।
সিটি করা লাগতে পারে। যদি দেখা যায় অ্যাড্রেনাল টিউমার অনেক সময় আলট্রাসোনোগ্রাফি আসে না, তাহলে সিটি করা লাগতে পারে, এমআরআই লাগতে পারে। তাহলে আদার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সাধারণত আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, হরমোন এগুলা ছাড়াও এই জিনিসগুলো আমরা করি। আর যেহেতু ওবিসিটি সাথে হাইপার ইনসুলিনেমিয়া রেসপন্সিবল এবং ইনসুলিন রেজিস্ট্যান্ট রেসপন্সিবল, তাহলে এখানে আমাদের কি করতে হবে? ইনসুলিনটা দেখতে হবে, ফাস্টিং গ্লুকোজ মানে সুগার লেভেলটা দেখা লাগবে, ফাস্টিং গ্লুকোজ লেভেল, তার ইম্পেয়ার্ড কোনো গ্লুকোজ টলারেন্স আছে কিনা, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তার ফাস্টিং গ্লুকোজ এন্ড ইনসুলিন রেশিও দেখতে হবে। এই রেশিওটা যদি লেস দেন 8.4 বা 5 হয়, তাহলে পেশেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্ট। আমি এগুলো লিখি নাই কারণ এগুলো পিসিওতে আমরা আলোচনা করে ফেলছি। স্পেসিফিক এই ডিজিজগুলো যেগুলো লাগবে এগুলা দিলাম। তাহলে ইনভেস্টিগেশনে হরমোন ছাড়াও কিন্তু আমাদের ওগুলা লাগবে, সোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই এন্ড ডায়াবেটিস টেস্ট, প্লাস ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যে টেস্ট আছে। আসো ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? ম্যানেজমেন্ট একটা হচ্ছে, ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে টু সোর্সটাকে রিমুভ করা, টু রিমুভ দ্য সোর্স অফ এক্সেস অ্যান্ড্রোজেন। এই যে এক্সেস অ্যান্ড্রোজেন আসতেছে, এটা সোর্স আমাকে রিমুভ করতে হবে। প্রথমেই চলে যেতে হবে ওয়েটে। আমরা আগেই পড়ছি পিসিওতে যে ওয়েট বেশি হলে এটা সমস্যা হয়। তাহলে ওয়েট এক নাম্বার, ওয়েট রিডাকশন করতে হবে। বিএমআই সবসময় 25-এর নিচে রাখা লাগবে। 25-এর নিচে যদি থাকে তাহলে তার মেনস্ট্রুয়াল ফাংশন বলো আর এন্ডোক্রাইন ফাংশন বলো সবগুলাই তার ঠিক থাকবে। অ্যানাদার কি আরেকটা কিভাবে সোর্স রিমুভ করা যায়? আরেকটা হলো যদি টিউমার হয়, ওভারিয়ান টিউমার হলে তুমি সার্জিক্যালি রিমুভ করো। কুশিন ডিজিজ সেটাও যদি হয় সেটাও তুমি সার্জিক্যালি রিমুভ করবা। আর্থ্রোজেনিক তুমি যদি ড্রাগ খাও সেটা স্টপ করে দিতে হবে। তাহলে একটা হচ্ছে সোর্সটাকে বন্ধ করে দাও, কাটেল করো, এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো নিউট্রালাইজ দ্য এক্সেস অ্যান্ড্রোজেন। যে এক্সেস অ্যান্ড্রোজেনটা হয়ে গেছে সেটাকে আমরা কিভাবে সাপ্রেস করব অথবা নিউট্রালাইজ করব, এটার জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করি। এক নাম্বার হচ্ছে ওসিপি। ওসিপি আমরা ইউজ করি। ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আমি তোমাদের আগেই বলছি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা সেগুলো ইউজ করি যেখানে যে প্রজেস্ট্রন গুলাতে এন্ড্রোজেন কম ইফেক্ট আছে, এন্ড্রোজেন অ্যাক্টিভিটিটা লেস, সেই ওসিপি চুজ করতে হবে। কারণ ওসিপি ওরাল কম্বাইন্ড পিল, এখানে ইস্ট্রোজেন আছে, প্রজেস্ট্রন আছে, তাহলে প্রজেস্ট্রন আমাকে চুজ করতে হবে যে প্রজেস্ট্রন গুলাতে এন্ড্রোজেন কম আছে। যেমন থার্ড জেনারেশন প্রজেস্ট্রন, ডেসোজেস্ট্রিল, জেস্ট্রোডিন, নরজেস্টিনিক, এই টাইপের প্রজেস্ট্রন ইস্ট্রোজেনের সাথে কম্বাইন ফর্মে যদি থাকে ওই পিলটা ইউজ করতে হবে। ওটা কি করবে? সাপ্রেস এলাইট, তারপরে তার সেক্স হরমোন মানে গ্লোবিলিনটাকে অ্যাক্টিভিটিটাকে বাড়াবে, এন্ড্রোজেন প্রোডাকশনটাকে কমাই দিবে, কমায় এন্ড্রোজেনটাকে সাপ্রেস করবে। অ্যানাদার ওয়ান ডাইরেক্ট আমি দিতে পারি অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগ। কি কি সেটা? সিপ্রোফেন অ্যাসিটেট, স্পাইরোনোলেকটন, ফ্লুটামাইড, ফেনাস্টারাইড, এনকিটোকোনাজোল, নামগুলো শুধু মুখস্থ করবা। অ্যানাদার ওয়ান ডেক্সামিথাসোন, এটা কিসে ইউজ করবো আমরা? এটা সাধারণত যে কুশিং ডিজিজ এন্ড কনজেনিটাল এড্রিনাল হাইপারপ্লেসিয়া, যে দুইটা তোমার এন্টিপিটিউরিতে অ্যাসিডিক হরমোনের জন্য যেটা হয়, এই দুইটা কন্ডিশনে সাধারণত আমরা ডেক্সামিথাসোন ইউজ করি। ঠিক আছে? তাহলে একটা হলো গিয়ে সোর্সটাকে রিমুভ করা, অ্যানাদার ওয়ান হলো যেটা বেশি আছে সেটাকে সাপ্রেস করা, 3 নাম্বার হলো তার যে এক্সেস হেয়ার হয়েছে সেটাকে রিমুভ করা, রিমুভাল অফ এক্সেস হেয়ার। সেটা রিমুভ করবা কিভাবে? একটা ব্লিচিং, লেজার, শেভিং, ইলেকট্রোলাইসিস দিয়ে তার যে হেয়ার গুলা পারসিস্ট করতেছে সেগুলো তুমি রিমুভ করে দিবা। আরেকটা কি? আরেকটা হলো যে তার একটা ওয়েনমেন্ট আছে, আমি নামটা লিখে রাখছি, দেখো, ইফ্লোরনিথিন হাইড্রোক্লোরাইড ক্রিম। এইটা লোকাল একটা ক্রিম যেটা তুমি হার্সিটিজম গুলাতে ওই লোকাল এরিয়াটাতে লাগালে ওখানে হেয়ার ফলিকেল গুড়ায় একটা হরমোন থাকে, সেই এনজাইম অ্যাক্টিভিটিটাকে সে ইনহিবিট করে দেয়, যার কারণে হেয়ারটা গ্রো করতে পারে না। এটা লোকালি ইউজ করতে হয়। আমরা যে এত ড্রাগ বললাম, প্রত্যেকটা ড্রাগ কিন্তু লং ডিউরেশন অফ অ্যাকশন, এদের অ্যাক্টিভিটি কিন্তু স্লো, রেসপন্স কম, কাজেই তোমাকে লং টাইম ইউজ করতে হবে, এটলিস্ট 6 মাস, তারপর গিয়ে তুমি রেসপন্স পাবা। 1 মাস 2 মাস এগুলাতে কিন্তু কাজ করবে না। কাজেই প্রত্যেকটা ড্রাগ কিন্তু লং ডিউরেশনের। তাহলে আমরা কিন্তু ম্যানেজমেন্ট করে ফেললাম। ম্যানেজমেন্টে আমরা কি করছি? ম্যানেজমেন্টে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হলো এক্সেস অ্যান্ড্রোজেনের সোর্স রিমুভ করা, যেটা তার ওয়েট রিডাকশন, আর হলো টিউমার যদি থাকে সেটা রিমুভের মাধ্যমে করতে পারি। আরেকটা হচ্ছে যেটা আছে সেটাকে নিউট্রালাইজ বা সাপ্রেস করা হয় ওসিপি দিয়ে, অ্যান্টি অ্যান্ড্রোজেন দিয়ে, আর ডেক্সামিথাসোন দিয়ে। আরেকটা হচ্ছে তার যে এক্সেস হেয়ার হয়ে গেছে, রিমুভাল অফ এক্সেস হেয়ার বাই দিস ওয়ে।
এই হলো তোমাদের হাইসুটিজম। এখন আসো গ্যালাক্টোরিয়া। গ্যালাক্টোরিয়াতে যাওয়ার আগে আমি বলে রাখি, হার্সুটিজমে যতটুকু বললাম এটার মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? ওপিসির ফাংশনটা আবার যদি বলতেন, মানে হার্সিটিজমের ক্ষেত্রে কিভাবে ট্রিট করে? কিসের ফাংশন? ওপিসি, সরি ম্যাম, ওসিপিটা OCP, কিভাবে oral কাজ combined- করে? আচ্ছা, ওরাল কম্বাইন্ড পিলের কাজ হলো এখানে ইস্ট্রোজেন থাকে, প্রোজেস্টেরন থাকে, এই দুইটা মিলে কি করে? এই দুইটা মিলে ওভুলেশনটাকে ইনহিবিট করে। ওসিপি নরমাল ফাংশন যেটা, সেটার মাধ্যমে এরা এলএইচটাকে সাপ্রেস করে দেয়। এলএইচ বলো প্রোজেস্টেরন বলো, এটাকে সাপ্রেস করে। এটা হলো একটা। দুই নাম্বার হলো এখানে সেক্স হরমোন বার্নিং গ্লোবুলিন, যেটা আমার দরকার, যেটার সাথে টেস্টোস্টেরন বাইন্ড করে থাকে, এইটা হলো কমে যায় ওই ডিজিজ কন্ডিশনে। এটা কি করে? ওইটা পোষণটাকে বাড়ায় দেয়। সেক্স হরমোন বার্নিং গ্লোবুলিন বেড়ে গেলে কি হবে? তোমার টেস্টোস্টেরন এটার সাথে বাইন্ড করবে, বাইন্ড করলে ফ্রি টেস্টোস্টেরন কমে যাবে। গেল দুইটা। তিন নাম্বার হলো এটা ডাইরেক্ট এন্ড্রোজেন প্রোডাকশনটাকে ইনহিবিট করে টার্গেট টিস্যু। এন্ড্রোজেন বিভিন্ন জায়গায় কাজ করে। এক হলো গিয়ে তোমার হেয়ার ফলিকেল, ওভারি, এগুলাতে কাজ করে। হেয়ার ফলিকেল তার একটা টার্গেট অর্গান, তাহলে এই টার্গেট অর্গানে সে কি করে? ডাইরেক্ট ইনহিবিট করে প্রোডাকশনটাকে। এইভাবে কিন্তু ওসিপি হার্সিটিজমটাকে প্রিভেন্ট করে। বোঝা গেল? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আমরা এবার গ্যালাক্টোরিয়াতে যাই। গ্যালাক্টোরিয়া কিন্তু তোমাদের শর্ট নোট আসে। আচ্ছা, গ্যালাক্টোরিয়া ডেফিনিশন কি দেখো? মিল্কি ফ্লুইড সিক্রেশন হুইচ ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেন বলা হয়েছে? সাধারণত মিল্ক সিক্রেশন কখন হবে? আফটার ডেলিভারি। নাসিমা কে? নাসিমা নাসিমা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছো? স্টুডেন্টদের বলো ইয়ে করতে, ভিডিও অন করতে বলো। এই তোমরা ভিডিও অন স্টুডেন্টদের করো। বলো ভিডিও অন করে ক্লাস নাও। এই তোমরা ভিডিও অন করো, ভিডিও অন করো। 11টা থেকে আমার ক্লাস আছে, সবাই যেন ভিডিও অন থাকে। তুমিও ভিডিও অন করো। হ্যাঁ, এই তোমরা চলো, ভিডিও অন তোমার করো। আর ম্যাডামের ক্লাস আছে 11টা থেকে। তোমরা সবাই কিন্তু ম্যাডামের তোমার ক্লাসও ভিডিও অন করাও। সুন্দর হচ্ছে, ক্লাস নাও, ভালো হচ্ছে, নাও। এই তোমরা ভিডিও অন করো, ভিডিও অন করো। করছো সবাই? এই তো গুড, চেহারা দেখলে করছে? ভালো লাগে। হ্যাঁ, করছে। হ্যাঁ গুড। এই হ্যাঁ তো। হ্যাঁ। আচ্ছা। নাসিমা স্লাইড কম দিও, স্লাইড কম দেখে মুখে পড়াও বেশি। ম্যাডাম আমি এক একটা মুখেই বলতেছি, জাস্ট ইয়েগুলা ডেফিনেশন মানে হেডলাইন গুলা আচ্ছা। দেখে বাকিটা মুখেই বলি। ওকে ওকে, হ্যাঁ, ক্যারি অন। তো গ্যালাক্টোরিয়াটা তোমাদের বাকি আছে। গ্যালাক্টোরিয়া আমি পড়াই দিই। এইটা কিন্তু তোমাদের শর্ট নোট থাকবে। এটার সাথে পরীক্ষায় কিন্তু ভাইভাতে সাধারণত কোশ্চেন আসে। তাহলে গ্যালাক্টোরিয়ার ডেফিনিশনটা কি? মিল্কি ফ্লুইড সিক্রেশন হুইচ ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর আনরিলেটেড টু চাইল্ড বার্থ। আমরা জানি কি সাধারণত ডেলিভারির পর মিল্ক সিক্রেশনটা হয়। তাহলে যদি ডেলিভারি ছাড়া এমনিতেই কোনো কারণে তার মিল্কি সিক্রেশন হয়, তখন আমরা কিন্তু তাকে বলি গ্যালাক্টোরিয়া। এই গ্যালাক্টোরিয়ার সাথে কিন্তু প্রোল্যাকটিন লেভেল রিলেটেড থাকে 33% এর ক্ষেত্রে। আমরা জানি মিল্ক সিক্রেশনের জন্য কোন হরমোন রেসপন্সিবল? বলো, কোন হরমোন রেসপন্সিবল? প্রোল্যাকটিন। তাহলে প্রোল্যাকটিন লেভেল বাড়া ছাড়াও কিন্তু গ্যালাক্টোরিয়া হতে পারে। খালি যে প্রোল্যাকটিন লেভেল বাড়লেই গ্যালাক্টোরিয়া হবে তা না, প্রোল্যাকটিন লেভেল বাড়া ছাড়াও কিন্তু গ্যালাক্টোরিয়া হতে পারে। তবে 33% ক্ষেত্রে সাধারণত দেখা যায় গ্যালাক্টোরিয়ার সাথে প্রোল্যাকটিন লেভেল থাকে। তাহলে বাকি যে পার্সেন্টেজ বুঝতেই পারছো, বাকি পার্সেন্টেজের সাথে কিন্তু প্রোল্যাকটিন লেভেল থাকে না। আসো কোথায় কোথায় আমি প্রোল্যাকটিন এসে করব। একটা পেশেন্ট যখন গ্যালাক্টোরিয়া নিয়ে আসবে, আমার মাথায় তখনই কাজ করবে এর প্রোল্যাকটিন লেভেল দেখতে হবে। নিশ্চয়ই এর প্রোল্যাকটিন লেভেল বেড়ে গেছে। তাহলে আমি যদি হিস্ট্রিতে এই জিনিসগুলো পাই, মাস্ট বি ডু সিরাম প্রোল্যাকটিন লেভেল। কি কি দেখো, পেশেন্টের প্রোল্যাকটিন লেভেলে আরেকটা জিনিস হয়, প্রোল্যাকটিন কিন্তু মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি করে, সাধারণত এমিনোরিয়া করে, এনাবুলেশন করে। কিভাবে করে? প্রোল্যাকটিন কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটাকে ইনহিবিট করে। ইনহিবিট করলে কি হবে? ওভারিতে কিন্তু তার কোনো ফাংশন থাকবে না, কাজেই ওভুলেশন হবে না। ওভুলেশন না হলে অ্যানোভুলেশন হবে, এমিনোরিয়া হবে। প্রোল্যাকটিন নিজে কিন্তু মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি করে। কাজে কোনো পেশেন্টের যদি এমিনোরিয়া থাকে, সাথে গ্যালাক্টোরিয়া থাকুক না থাকুক, তোমাকে প্রোল্যাকটিন লেভেল করা লাগবে। গ্যালাক্টোরিয়া আছে কিন্তু এমিনোরিয়া আছে অথবা নাই,
তাও করা লাগবে। অলিগোমেনোরিয়া, যার মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাবনর্মাল, সাধারণত দেখা যায় 45 ডেজ পরে পরে হয়, ফলে স্কেন্টি পরিমাণ অল্প যায়, সেক্ষেত্রেও কিন্তু করতে হবে। রেজ সিরাম টিএসএইচ লেভেল, যাদের কিন্তু টিএসএইচ লেভেল বেশি, হাইপারথাইরয়েডিজম অথবা বিশেষ করে হাইপোথাইরয়েডিজম আছে, তাদের সাথে এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। যেখানে থাইরয়েড বাড়বে সেখানে প্রোল্যাক্টিন বাড়বে, এই দুইটা হরমোন কিন্তু পাশাপাশি থাকে। কাজেই যেখানে তুমি টিএসএইচ বেশি পাবা সেখানে কিন্তু প্রোল্যাক্টিন করে দেখতে হবে নরমাল আছে কিনা। পিসিও তো আমরা আগেই পড়ছি, প্রোল্যাক্টিন লেভেল দেখবো। আনরাপচার লুটিনাস ফলিকল, ডিলেড পিউবার্টি, কারো যদি পিউবার্টি ডিলেড হয়, লাস্ট অফ অল হার্সুটিজম, দেখছো? তাহলে এই কন্ডিশন গুলাতে সাধারণত আমরা প্রোল্যাক্টিন লেভেল মেজার করব। নরমাল প্রোল্যাক্টিন লেভেল কত বলো তো দেখি, পারবা? নরমাল প্রোল্যাক্টিন লেভেল কত? 1 to 20 ন্যানোগ্রাম পার ml। এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে, এটা কমন। প্রোল্যাক্টিনের নরমাল রেঞ্জ কত? আপ টু 20 ন্যানোগ্রাম পার ml। কারো যদি আমি 100-র উপর পাই, অবশ্যই এটা প্যাথোলজিক্যাল, কিন্তু কোন প্যাথোলজিটা ইন্ডিকেট করবে? সাধারণত স্পেস অকুপাইং লিশন ইন দা ব্রেইন, যদি কোনো স্পেস অকুপাইং লিশন থাকে, পিটুইটারি রিজন বলো বা স্কাল্পে বলো, তাহলে কিন্তু প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যায়। পিটুইটারি মাইক্রো এডিনোমা একটা টিউমার আছে যেখানে প্রোল্যাক্টিন লেভেল অনেক বেশি হয়, কারণ প্রোল্যাক্টিন কোথা থেকে সিক্রেট হয়? পিটুইটারি গ্ল্যান্ড থেকে, ঠিক আছে? তাহলে প্রোল্যাক্টিন, এই পিটুইটারিতে যদি কোনো টিউমার হয় সেখানে প্রোল্যাক্টিন সিক্রেশন বেড়ে যাবে, সাধারণত 100-র উপরে থাকে। 100-র উপরে কারো প্রোল্যাক্টিন থাকলে তোমাকে সার্চ করতে হবে তার পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার হয়েছে কিনা। সেজন্য আমরা কোন এক্সরে করব? সিটি স্ক্যান অথবা এমআরআই করতে পারি, অথবা এক্সরে করতে পারি। দুইটা করেই আমরা দেখতে পারি যে তার পিটুইটারিতে কোনো মাইক্রো এডিনোমা হলো কিনা। আসো ম্যানেজমেন্ট, আমি কিন্তু এখানে তোমাকে হাইপার প্রোল্যাক্টিনেমিয়ার কোর্স পড়াই নাই। গ্যালাক্টোরিয়াতে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু 33% ক্ষেত্রে এটার সাথে রিলেটেড বেড়ে যায়। তুমি কিন্তু এটা যেটা করা লাগবে, তোমাকে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কোর্স গুলা বই থেকে মুখস্থ করবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফিজিওলজিক্যাল কিছু কারণ আছে, প্যাথোলজিক্যাল কিছু কারণ আছে, আমি ওদিকে যাব না, এই জিনিসটা তোমরা পড়ে ফেলবা, কারণ ওইটারই ম্যানেজমেন্ট সেম গ্যালাক্টোরিয়ার ম্যানেজমেন্ট। প্যাথোলজি গুলা যেহেতু 33% ক্ষেত্রে এটা প্রোল্যাক্টিন দিয়ে বাড়ে, কাজে প্রোল্যাক্টিনের কোর্স গুলা এটাকে ঘুরে ফিরে চলে আসবে, আর বাকিটা হলো ইডিওপ্যাথিক ম্যানেজমেন্ট। দেখো মেডিকেল ম্যানেজমেন্ট আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট কি? যদি সিচুয়েশন বেড়ে যায় থাকে আমাকে কি করতে হবে? ব্রোমোক্রিপ্টিন নামে কিছু ড্রাগ পাওয়া যায় যেটা ডোপামিন এগোনিস্ট। ব্রোমোক্রিপ্টিন দিলে প্রোল্যাক্টিন সিক্রেশন ইনহিবিট হয়, তাহলে ব্রোমোক্রিপ্টিন ইউজ করতে পারি। আর রিসেন্টলি আরেকটা ড্রাগ আসছে ক্যাবারগোলিন, এই দুইটা ড্রাগ দিয়ে মিল্কটাকে সাপ্রেস করে রাখা হয়। আসলে সার্জিক্যাল ট্রিটমেন্ট, যদি দেখা যায় মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে গেছে, রেসপন্স করে না, অথবা তার কোনো পিটুইটারি টিউমার পাওয়া গেছে, সেক্ষেত্রে আমরা সার্জারিতে চলে যাব। সার্জারি সেটা কি? যেহেতু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার, সোজা রিমুভ দা অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমার। ওই ইয়েটা প্রসেসে নাম না জানলেও হবে, সার্জিক্যালি রিমুভ বললেই চলবে। সার্জিক্যালি আমরা সাধারণত পিটুইটারি যে মাইক্রো এডিনোমা থাকে সেটাকে রিমুভ করে ফেলি। এতটুকু হলো তোমাদের গ্যালাক্টোরিয়া সম্পর্কে। এখন দেখি তোমরা বলো তো তোমাদের কোনো কোয়ারি আছে কিনা। তোমাদের কোয়ারি গুলো এখন আমি আলোচনা করব। আমার এই পর্যন্ত এই দুইটা কোর্স চ্যাপ্টার, এগুলো খুব একটা সুবিধার নাম, ভালো না, মজা লাগে না পড়তে। ম্যাম তারপরে ইন্ডিকেশন অফ প্রোল্যাক্টিন অ্যাসিডটা যদি আরেকবার বলতেন। ইন্ডিকেশন অফ প্রোল্যাক্টিন অ্যাসিডটা প্রোল্যাক্টিন এসে তুমি কাদের করবা? প্রোল্যাক্টিন এসে করবা তাদের, ধরো গ্যালাক্টোরিয়া যাদের আছে কিন্তু সাথে কোনো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নাই, শুধু গ্যালাক্টোরিয়া, একটা পেশেন্ট তোমার কাছে আসলো, অবশ্যই এসে করা লাগবে। এমিনোরিয়া নিয়ে আসছে, সাথে গ্যালাক্টোরিয়া আছে অথবা নাই, তাও করা লাগবে যে প্রোল্যাক্টিন লেভেল নরমাল আছে কিনা। কারো থাইরয়েড হরমোন লেভেল বেড়ে গেছে, তাহলে সেই সাথে তোমার প্রোল্যাক্টিন নরমাল আছে কিনা সেক্ষেত্রে করা লাগবে। রেজ থাইরয়েড হরমোন লেভেল। আরেকটা কি? আরেকটা হলো যাদের পিসিও পেশেন্টদের দেখা যায় যে ওর এন্ড্রোজেন এক্সেসের সাথে এই হরমোন গুলাতেও থাকে, কারণ ওখানেও তো এনোভুলেশন থাকে। কাজেই তোমাকে পিসিও থাকলে সেখানে করা লাগবে।
আরেকটা কি আনরাপচার লুটিনাইজ ফলিকল, কিছু কিছু আছে যে এই কন্ডিশন গুলাতে আমরা করি। ডিলেড পিউবার্টি যদি থাকে, হার্সিটিজম যদি থাকে, প্রিরিলিজম যদি থাকে, এই কন্ডিশন গুলাতে করবা। ঠিক আছে? জি ম্যাম। হার্সিটিজম নিয়ে তোমাদের কোনো কোয়ারি আছে? সুইটিজমের ট্রিটমেন্টে আপনি ডেক্সামিথাসোন ইউজ করার কথা বলছিলেন। এটা কি আমরা কুশিং সিনড্রোমে ইউজ করব? ডেক্সামিথেসন কমনলি সাধারণত ইউজ করা হয় ইয়েতে, কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লাসিয়াতে ইউজ করা হয়। কুশিং সিনড্রোমে এসিটিএইচ এখানেও ইউজ করা হয়। এখানে দেওয়া হয় কি জন্য দেওয়া হয় বলো দেখি? এখানে দেওয়া হয় টু সাপ্রেস দা পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস। পিটুইটারি অ্যাড্রেনাল সাধারণত কি হয়, কুশিং সিনড্রোম বলো ইয়েতে বলো কি হয়, এসিটিএইচ সিক্রেশনটা বেড়ে যায়। এই এসিটিএইচ পরে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করে, তখন তার ওই অ্যান্ড্রোজেন গুলা সিক্রেট হয়, বেড়ে যায় ওখান থেকে। তাহলে আমার কি অ্যান্ড্রোজেন ডেক্সামিথাসোন মানে তো স্টেরয়েড দিয়ে এই পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিসটাকে সাপ্রেস করা লাগে টু রিডিউস দা হরমোন প্রোডাকশন। আর আরো কিছু ড্রাগ আছে যেমন গ্লুকোকর্টিকয়েড, এটা কনজেনিটাল এডেনাল জিএনআরএইচ অ্যানালগ একটা ড্রাগ আছে, এটা আমরা ইউজ করি। এত কঠিন তোমাদের নামগুলো দেই নাই আমি, তোমাদেরকে তো ওগুলা লাগবে না। কিন্তু ম্যাম ডেক্সামিথাসোন একটা স্টেরয়েড, আবার কুশিং সিনড্রোমে তো এমনিতেই স্টেরয়েড মানে বেশি আছে, তো এটা কেমন হলো না? এটাকে দিয়ে সাপ্রেস করা হয়। কুশিং সিনড্রোমে স্টেরয়েড বেশি আছে, কারণ কনজেনিটাল এডেনাল হাইপারপ্লাসিয়া, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা একদিকে ঠিক, কিন্তু এখানে ডেক্সামিথাসোন ইউজ করা হয়। ডেক্সামিথাসোন কুশিং সিনড্রোমে ইউজ করা হয় টু সাপ্রেস দা এই এক্সিসটাকে, অ্যাড্রেনাল পিটুইটারি এক্সিসটাকে এখানে একটা ডোজে ইউজ করা হয় যেটা দিয়ে সাপ্রেস করা হয়, পরে তার এক্সেস প্রোডাকশনটাকে ইনহিবিট করা হয়। জি ম্যাম, থ্যাংক ইউ। বাকি ডিটেইলস প্যাথোলজি তোমাকে পড়তে গেলে তোমাকে আবার চলে যেতে হবে তার বেসিকে, কিভাবে সাপ্রেস করে, ওইটা গিয়ে তোমাদের বই খুলে এটা দেখতে হবে। এত ডিটেইলসে আমি আর এখানে আলোচনা করতে চাচ্ছি না। ডেক্সামিথাসোন কুশিং সিনড্রোমে ইউজ হয়। জি ম্যাম। ডেক্সামিথাসোন সাধারণত দেখা যায়, কুশিং সিনড্রোম কিভাবে আমরা ডায়াগনোসিস করি, ডেক্সামিথাসোনটাকে দেওয়া হয় সাধারণত রাতের বেলা 1 মিলিগ্রাম দেওয়া হয়, সকালবেলা এটাকে মেজার করা হয় সিরাম কর্টিসল লেভেল। যদি দেখা যায় ডেক্সামিথাসোন দিয়ে সাপ্রেস হয়ে গেছে, এটা লেভেল আছে লেস দেন যদি 1.8 হয়, তাহলে বোঝা যাবে কুশিং ডিজিজ নাই। যদি ওভারনাইট সাপ্রেশনের পরও দেখা যায় যে তার এটার বেশি, তখন দেখা যায় যে এই লেভেলের বেশি, তখন আমরা ডায়াগনোসিস ধরি যে এটা কুশিং সিনড্রোম, ক্লিনিক্যাল ফিচার ছাড়াও। আর কিছু ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম হাইপারপ্রোলেকটিনের সাথে কি ম্যাম ইনফার্টিলিটি কোনোভাবে রিলেটেড? হাইপারপ্রোলেকটিনের সাথে ইনফার্টিলিটি অবশ্যই রিলেটেড এবং খুব ভালোভাবেই রিলেটেড। কারণ প্রোলেকটিন লেভেল বেড়ে গেলে কি হয়, প্রোলেকটিন লেভেল ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিনথেসিসটাকে ইনহিবিট করে। তুমি চিন্তা করো প্রেগন্যান্সিতে কি হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি থাকে না, যেহেতু একটা বেবি ক্যারি করে, এখানে প্লাসেন্টা থাকে, ইস্ট্রোজেনও থাকে, প্রজেস্টেরনও থাকে, তার কিন্তু কোনো মিল্ক প্রোডাকশন হয় না। ডেলিভারি পরে কি হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন ওয়াশ আউট হয়ে যায় ডেলিভারি পরে, সাধারণত ওয়াশ আউট হইতে 2 থেকে 3 দিন সময় নেয়, তারপরে গিয়ে প্রোলেকটিন কিন্তু রিলিজ হয়। ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি থাকলে প্রোলেকটিনটাকে ইনহিবিট করে, প্রোলেকটিন রিলিজ হইতে পারে না। ইস্ট্রোজেন প্রজেস্টেরন যখন কমে যায় তখনই উইথড্র, নেগেটিভ ফিডব্যাকটা উইথড্র হয়, তখন প্রোলেকটিন রিলিজ হয়। প্রোলেকটিন রিলিজ হইলেই পরে মিল্ক সিক্রেশন হয়। আর এই প্রোলেকটিন কি করে, ইনডাইরেক্টলি ইনহিবিট করে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে যখন প্রোলেকটিন ইনহিবিট করে, তখন কি হয়, দে নট অ্যাক্ট অন ওভারি। ওভারিতে যদি ইস্ট্রোজেন প্রজেস্টেরন কাজ করতে না পারে, তাহলে ফলিকুলার গ্রোথ হবে না, ওভুলেশন হবে না, এনওভুলেশন হবে, আর এনওভুলেশন হলে ইনফার্টিলিটি হবে। বুঝা গেল? জি ম্যাম, থ্যাংক ইউ। তোমাদের পিসিওটা খুব ভালো পড়তে হবে পরীক্ষায়, কিন্তু পিসিও থেকে এখান থেকে হয়তো 2-1টা কোশ্চেন আসবে বড় জোর। হাইপারপ্রোলেকটেমিয়ার কারণ, বিরিলিজম কি, হার্সুটিজম কি, হার্সুটিজমের কোর্স, এইটুকু হয়তো তোমাদের আসবে।
কিন্তু পিসিওটা ডিটেইলস জিজ্ঞাসা করবে, কারণ কি পিসিও এখন অনেক বেশি বাড়তেছে। পিসিও একটা ওয়াইড রেঞ্জ এবং কমন একটা ডিজিজ মেয়েদের বিশেষ করে। তাহলে কাজেই তোমাদের ওখানে রিটেন কোশ্চেন বলো, ভাইভা কোশ্চেন বলো, পিসিও পেলে মোটামুটি ঘুরে ফিরে কিন্তু এখানে কিছু কোশ্চেন পিসিওরই প্যাথোলজি, তোমাদের ওইটা বেশি ভালো করে জানতে হবে। কাজে পিসিওটা যে পড়াইছি ওটা বই থেকে ভালো করে পড়ে নিবা, যদি কোনো সমস্যা থাকে আমাকে তোমরা কোশ্চেন করতে পারো পরে। ঠিক আছে, দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। ফিমেলে কোথা থেকে, আমি একটা জিনিস তোমাদের পড়াই নাই, ফিমেলে কোথা থেকে অ্যান্ড্রোজেন আসে। আমরা কিন্তু একটা ওভারি বলছিলাম, আরেকটা বলছিলাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আরেকটা বলছিলাম মেটাবলিক কিছু কারণ থেকে আসে। এখন এই অ্যান্ড্রোজেন যেটা ফিমেলের যে 5টা অ্যান্ড্রোজেন এর মধ্যে সাধারণত দেখা যায় যে টেস্টোস্টেরনটা সবচেয়ে বেশি আসে। এই টেস্টোস্টেরন 50% কিন্তু ফিমেলে আসে ওভারি থেকে, আর বাকি 50% আসে কিন্তু 50% এর মধ্যে 25% আসে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, 25% আসে পেরিফেরাল টিস্যু থেকে। তোমাদের পরীক্ষায় হয়তো ফিমেলে কি কি অ্যান্ড্রোজেন থাকে, অ্যান্ড্রোজেন গুলোর নাম জিজ্ঞেস করতে পারে, এগুলো কোথা থেকে আসে, সোর্স কি। তাহলে সোর্সের মধ্যে আমাদের ওভারি আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, পেরিফেরাল কনভারসেশন আছে। এই তিনটা দিয়ে সাধারণত অ্যান্ড্রোজেন গুলা কালেক্ট হয়। আর কোনো কোয়ারি আছে তোমাদের? শেষ পর্যন্ত তোমরা কতজন স্টুডেন্ট রে টোটাল? ম্যাম এখন আছে 36। তোমাদের সংখ্যা যে দিনে দিনে কমে যাচ্ছে, কারণটা কি? তোমাদের মনে হচ্ছে যে ম্যাডাম এভাবে ক্লাস নেন হলে আমাদের জন্য বেনিফিটেড হবে, এরকম কোনো কিছু কি আছে? মানে তোমাদের উপস্থিতি কমের কারণটা জানতে চাচ্ছি, তোমাদের ভালো লাগে না, না বুঝতে অসুবিধা, না কোথাও কোনো প্রবলেম ফেস করো, কোনটা? ম্যাম অনেকের আসলে ইন্টারনেটের অ্যাক্সেসের সমস্যা আছে। এই বর্তমান যুগে যদি এটা বলো, অ্যান্ড্রয়েড ফোন তো একটা কৃষকেরও থাকে এখন। হ্যাঁ, নেটের কানেকশন এটা একটা প্রবলেম, এটা আমি স্বীকার করি, কিন্তু নেটের কানেকশনের জন্য তো বিভিন্ন ওয়ে আছে না, সেগুলো দিয়ে তো তোমাকে ক্লাসের টাইমটা এনশিওর করতে হবে। শুধু তোমরা না তো, এখন ক্লাস 1, 2 থেকে শুরু করে এভরি জায়গায় এখন অনলাইন হয়ে গেছে পরিস্থিতির কারণে। সবারই এখন ছোট ছোট বাচ্চারা দেখি ঘরে বসে অনলাইনে দুমাদুম ক্লাস করতেছে। আমার ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে, 9টার আগে উঠে বসে আছে, তার টিচার 9টা থেকে ক্লাস নিবে। আর তোমরা এত বড় বড় হয়ে তোমাদের কোনো খবর নাই। হ্যাঁ, হইলো? এরকম হলে কি হবে জানো, টিচাররা ক্লাস নিতে আগ্রহ পাবে না। কারণ সামনাসামনি ক্লাসের অবশ্যই একটা মজা আছে, রেসপন্স বোঝা যায়, ফিডব্যাক বোঝা যায়, জিজ্ঞাসা করা যায়। এখন অনলাইনেও যেটা একদম দূরে বসে ক্লাস নেই, সেখানে যদি উপস্থিতি যদি না থাকে, টিচাররা কিন্তু কষ্ট করে পড়াবে না, পড়াতে কিন্তু কষ্ট আছে, নিজেকে পড়তে হয়, রেডি করতে হয়, বুঝতে হয়, তোমাদের বুঝাইতে হয়। যখন টিচার হবা তখন বুঝবা। কাজেই ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করার চেষ্টা করো, কারণ তোমাদের তো এর অল্টারনেট কিছু নাই যে তুমি পরে এই ক্লাসগুলো হবে বা তুমি ওয়ার্ডে এসে করতে পারবা, এগুলো তো সব আনসার্টেন, কখন কি হয় এখন তো আর বলার কোনো ইয়ে নাই, সুযোগ নাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত বিদায়, ঠিক আছে?